হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। মনের মাঝে ভয় দ্বন্দ্ব থাকা সত্ত্বেও হাসিনের ফোনটি রিসিভ করে নেয় ঈশা। হ্যালো হাসিন ভাইয়া, কেমন আছো? ভালো থাকতে কি তুই আর দিলি? কেন, আমি কি করেছি? চোখ বন্ধ করে। একদম নাটক করিবি না না ঈশা। তুই ঈশানকে বিয়ে করেছিস, তা আমাদের একবার জানালিও না। কিভাবে পারলি তুই এত বড় একটা কাণ্ড ঘটাতে? ভাইয়া, আমাকে মাফ করে দাও প্লিজ। কান্না করে। আমি মাফ করার কে? হ্যাঁ, তুই আমাদের ঠকিয়েছিস, মামাকে ঠকিয়েছিস। তুই জানিস মামা হার্টের রোগী, তোর এই কথা জানলে মামার কি হবে ভেবে দেখেছিস? ভাইয়া অস্পুষ্ট স্বরে। একদম ভাইয়া ডাকবি না। আমি ওই দিনই বুঝেছিলাম ঈশান আর তোর মাঝে কিছু চলছে, না হলে ঈশান তোর দিকে এইভাবে তাকিয়েছিল কেন? আর তুই ও ঈশানকে দেখে কেন ভয় পেয়ে গেছিলি? মোবাইলের কথাগুলো পাশ থেকে ঈশান ও শুনছে। মোবাইল রিসিভ করার সময় ঈশান স্পিকারটা অন করে দেয়। ঈশা চকিতে ঈশানের দিকে তাকায়, আর ঈশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। ভাইয়া বাবা কি জানে? ধোক গিলে কোনো মুখে জানাবো মামাকে তোর এই কথা? তুই জানিস মামার তোকে নিয়ে কত আশা ছিল। আর বাই দা ওয়ে, তোর একটা কথা জেনে রাখা ভালো, মামা তোর বিয়ে 4 মাস আগেই ঠিক করে রেখেছিল তার কানাডার বন্ধুর ছেলের সাথে। সামনের মাসে তোদের এনগেজমেন্টের কথা চলছিল, কিন্তু তুই কি করলি? মামার সম্মানের কথা তুই একবারও ভাবলি না। কাজটা তুই ঠিক করিস নি ঈশা। মা কাঁদছে সকাল থেকে। ভালো থাকিস ওই গুন্ডাটার সাথে। হাসিন খট করেই ফোনটা কেটে দেয়। এদিকে ঈশা হাঁটু মুড়ে ফ্লোরে বসে কান্না শুরু করে। ঈশার চোখের প্রতিটি জলকণা ঈশানের বুকে ঝড় তুলছে। নিজেকে সামলে ঈশার পাশে গুটিয়ে বসে ঈশান। ঈশা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমাকে একটু সময় দাও, আমি নিজেই সবটা ঠিক করে দেব। আচ্ছা, এখন নিচে চলো। খাওয়ার টেবিলে বেশ আয়েশি ভূমিতে খাচ্ছে ঈশান। হুট করেই তার মা এমন একটি কথা শুনালো যার ফলে ঈশানের খাওয়াটাই বন্ধ হয়ে গেল। ঈশান, শুন, তোর বড় জেঠিমা আসবে, তুই আবার কোনো গণ্ডগোল পাকাস না। কি? উনাকে কে খবর দিয়েছে মা? আমি দিয়েছি কেন? কি হয়েছে? সবাই জানে তোর বিয়ে হয়েছে, তাকে জানানো হবে না কেন? তুমি জানো মা, আমি ওই মহিলাকে সহ্য করতে পারি না, তারপরেও কেন এই বাড়িতে আসতে বললে তাকে? চুপ কর ফাজিল ছেলে। আমি জানি ভাবি একটু কুটু কথার মানুষ, কিন্তু তুই ও কম না, মুখে মুখে সারাদিন তর্ক লেগে থাকিস। ঈশা চুপচাপ মাথা নিচু করে দুই পক্ষের কথা শুনে যাচ্ছে, কিন্তু তার মাথায় কিছুই ঢুকছে না। ঈশানের সাথে আবার তার জেঠিমার কি সমস্যা? লিসেন মা, জেঠিমা সবাইকে নিয়ে কুটু কথা বলে, যা তোমরা আমাকে সহ্য করতে বলো। যদিও আমার সহ্য হয় না। তিনি তো আমার পেছনে চুইংগামের আঠার মতো এমনিতেই লেগে আছে, কিন্তু এবার যদি আমার বউয়ের পেছনে লাগে, আইসোয়ার মা সব কিছু ধ্বংস করে দেব। আগেই বলেছি ওই মহিলা সুবিধার না, আমার সংসারে যেন কোনো আগুন না লাগায়। বাবা, তোমাকে ও বলে রাখলাম। আবিদকে লক্ষ্য করে ঈশান খাওয়ার টেবিল থেকে উঠে গিয়ে ঈশার দিকে তাকিয়ে একটি আদেশ বাণী ছুড়ে দেয়। ঈশা, খাওয়ার শেষ করে রুমে আসবে কুইক। আমি যেন তোমাকে উল্টা পাল্টা কিছু করতে না দেখি। ঈশা ভয়ে একবার ঢোক গিলে মাথা নেড়ে সায় দেয়। ঈশানের বাবা আদিব মনে মনে হাসতে থাকে, তিনি জানেন তার ছেলে একটি আগুন। ঈশান খাওয়ার টেবিল ছেড়ে আড়ালে তাদের বিশ্বস্ত বহু পুরনো সার্ভেন্ট রহিমাকে ডাকে। ভাইয়া, কিছু বলবেন? শুন, তোকে কয়েকটা কথা বলি। আমি শুনেছি জ্যাঠিমা আসবে, তুই একটু তোর ভাবির দিকে নজর দিস। এই মহিলার বিশ্বাস নেই, কখন কি বলে ফেলবে ঈশাকে। তুই একটু ঈশাকে চোখে চোখে রাখিস। আমি তো আর সব সময় বাড়িতে থাকব না। আচ্ছা ভাইয়া, দেখে রাখব। ঈশানের জেঠিমা এসেছে প্রায় 2 মিনিট হতে চলল। আসার পর থেকেই সারা বাড়িতে যেন আগুন ঝরছে। কিরে মাহমুদা, তোর পুত্রবধূ কই? দেখি তাকে একবার, তার চেহারা খানা দেখিয়ে আমাদের উদ্ধার করুক। আসছে, একটু অপেক্ষা করুন ভাবি। ঈশানের জেঠিমার নাম লিপি বেগম। তিনি দেখতে মধ্যম বয়সের মহিলাদের মতোই। চেহারায় যেন এখনও টকবগে যৌবনের রং ঝরছে। স্বভাবের দিক থেকে তিনি একটু ঝাঝালো টাইপের। কারো সাথে তেমন ভালো করে কথা বলেন না, এবং কি নিজের স্বামী সন্তানের সাথেও না। লিপির হাজব্যান্ড সবসময় তার কথা অনুযায়ী চলেন, এক কথায় ঘরময় রাজত্ব শুধু লিপির একার। 10ম শ্রেণীতে পড়ুয়া, তার মাত্র একজন মেয়ে আছে।
আগে থেকেই হরমোনসহ বিভিন্ন সমস্যার কারণে লিপির বাচ্চা জন্মাতে সমস্যা হচ্ছিল। অনেক সাধনার পরে জন্ম নেয় তার মেয়ে লিজা। লিজা সম্পূর্ণ তার মায়ের বিপরীত। সে হাসি খুশি সবার সাথে মিলেমিশে চলতেই পছন্দ করে। ঈশাকে সিঁড়ি দিয়ে উপর থেকে নামতে দেখে এগিয়ে আসে লিজা। ওমা কি সুন্দর বউ! আমার ঈশান ভাইয়া তবে ঠিক বলেছে, তার বউ হবে চাঁদের মতো, যার মায়ের সহয়ে ডুব দেওয়া যায়। ঈশা মুচকি হেসে লিজার দুগাল টেনে দেয়, কিন্তু লিপির কথা শুনে ভরকে যায় সে। এই বেয়াদ মেয়ে, আগে এসে মুরব্বিদের সালাম করো, তারপর খোশ গল্প করো। ঈশা বাধ্য মেয়ের মতো লিপির সামনে গিয়ে মুখে সালাম করে। কিরে মাহমুদা, তোর ছেলে একটা বেয়াদ মেয়ে বিয়ে করে এনেছে, মুরব্বিদের যে পায়ে ছুঁয়ে সালাম করতে হয় তা কি সে জানে না? নাকি কেউ কিছু শেখায়নি? ঈশা ড্যাব ড্যাব চোখ নিয়ে তাকিয়ে থাকে লিপির দিকে। তার জীবনে এত ঘন্যকর পরিস্থিতি আগে আসেনি, কিন্তু হুট করেই কোথা থেকে কি হয়ে যাচ্ছে সে সব কিছুর তালগোল পাকিয়ে ফেলছে। এই আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছ? সালাম করো পা ছুঁয়ে। ঈশা মাথা নত করে পা ছুঁয়ে সালাম করতে নিলে কোথা থেকে ঈশান এসে তার হাতটা খপ করে ধরে নেয় আর ঈশার দিকে একটু রাগী দৃষ্টি নিক্ষেপ করে। যে যা বলবে তুমি তাই করবে, রিডিকিউলাস। কিরে ঈশান, তুই তোর বুকে সালাম দিতে বাধা দিলি কেন? জেঠিমা আসসালামু আলাইকুম। আমার বুকে আমি কখনো আমার নিজের পা ছুঁয়ে পর্যন্ত সালাম করতে দিনি, তাহলে আপনাকে দেবে কোনো সাহসে? যার তার পায়ে হাত আমার বু দেবে না। ঈশা চকিতে তাকায় ঈশানের দিকে। এই মানুষটা মাঝে মাঝে এমন কথা বলে যেন থেকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। কিরে মাহমুদা, তোর ছেলে দেখছি বিয়ে করতে না করতেই বুয়ের আঁচলে মুখ লুকিয়েছে। ছেলেকে সামলা পরে হাত ফসকে বেরিয়ে যাবে। মাহমুদা প্রতিটা কথা হজম করে নিচ্ছি, কিন্তু তিনি ঈশানের চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। কারণ ঈশান আগেই বলেছে ঈশাকে নিয়ে কোনো বাড়াবাড়ি হলে সে ছেড়ে কথা বলবে না। বুয়ের আঁচলে মুখ লুকানোর মতো আমি কিছু করিনি জেঠিমা। আমার একমাত্র বউ, তাকে প্রোটেক্ট করা আমারই দায়িত্ব। লিজাকে উদ্দেশ্য করে ঈশান, হ্যাঁ ভাইয়া বলো। তোর ভাবিকে নিয়ে উপরে যা, সেখানে গল্প কর। যাচ্ছি। ঈশা যেতে নিলেই আরেক হুঙ্কার বাণী ছুড়ে দিলেন লিপি। এই মেয়ে ড্যাং ড্যাং করে উপরে যাচ্ছ কেন? যাও আমার জন্য চা করে আনো। ঈশা পেছনে ঘুরে রান্নাঘরের দিকে পা বাড়ালে এক ধমক দেয় ঈশান। এই তোমাকে আমি উপরে যেতে আদেশ করেছি। ভয়ে ঢোল গিলে। তাহলে ওইদিকে কি? খবরদার, আবারও বলছি ঈশা, আমার আদেশ নির্দেশ ছাড়া যদি অন্য কারো আদেশ শুনেছ তবে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখব। বেচারি ঈশা দুই দিকেই ফেসেছে, সে কোন দিকে যাবে বুঝে পায় না। মাহমুদার দিকে একবার তাকালে তিনি উপরে চলে যেতে ইশারা করে। আর জেঠামা, আপনাকে বলছি, কোনো বেয়াদবের হাতের চা আপনার পান করা প্রয়োজন নেই। আপনাকে বরং আগে যেভাবে আমাদের সার্ভেন্টদের হাতের চা পান করতেন এবারও করুন। ঈশান তার মায়ের দিকে এক পলক তাকিয়ে সরে আসে। ঈশান বেরিয়েছে প্রায় অনেকক্ষণ হয়েছে। এদিকে রুমে বসে খোশ গল্পে মেতে উঠেছে ঈশা আর লিজা। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ঈশার ফোনে কল আসে। হ্যালো, কে বলছেন? ঈশা, আমি লিমন। লিমন নামটা শুনেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠে ঈশার। আজ এতক্ষণে সে লিমনের বউ হয়ে থাকার কথা ছিল, কিন্তু সে এখন কোথায়? তুই কেমন আছিস? তোকে ছাড়া আমি ভালো নেই ঈশা, প্লিজ ফিরে আয়। লিজার সামনে কথা বলতে কিছুটা অস্বস্তি বোধ করছে সে। লিজা বুঝতে পেরে বারান্দার দিকটায় চলে যায়। আমিও, প্লিজ তুই আমাকে নিয়ে যা। আমার এখানে একটুও ভালো লাগছে না, প্লিজ লিমন, আমি তোর কাছে যেতে চাই। তোকে আমার কাছে খুব শীঘ্রই নিয়ে আসব, তুই শুধু আমার সাথে যোগাযোগ রাখিস প্লিজ। আচ্ছা, পরে কথা বলবো। রাতের খাওয়ার টেবিলে বসে আছে ঈশান, ঈশা, মাহমুদা, আবিদ, লিজ আর লিপি। লিপি একের পর এক খোঁচা দিয়ে কথা বলে যাচ্ছে আর সে সব দাঁতে দাঁত চেপে সহ্য করছে। ঈশান, আমি আগেই বলে রাখি, তুই ফেঁসে গেছিস। এই মেয়ে তোকে তার রূপের ঝলকে পাগল করছে। না হলে আমাদের ঈশান এত সহজে কোনো মেয়ের জন্য পাগল হওয়ার কথা না। তাছাড়া আমার তো সন্দেহ হয় এই মেয়ের কোনো বংশ পরিচয় আছে কি না। আজ সারাদিন গেল, কই তার পরিবারের একটা সদস্যকেও এই বাড়িতে দেখলাম না। আসলে এরা রাস্তার মেয়ে যেই বড়লোক ছেলে বাগে পায় অমনি সেই ছেলেকে পাগল বানিয়ে ছাড়ে। তাই বলছি, সময় আছে, ওই মেয়েকে তালাক দে। আর কোনো কথা শোনার সহ্য ক্ষমতা ঈশার নেই। অনেক কষ্টে চোখের কোটরে জমিয়ে রাখা অবাধ্য জল চোখের কার্নিশ বেয়ে টুপটাপ নিচে নেমে আসে। কিন্তু ঈশান সবটা মুখ বুঝে কি করে সহ্য করে নিচ্ছে ভেবে পায় না সে। অর্ধেক মাখানো ভাত কিছুতেই আর গলা দিয়ে নামছে না তার। কলিজাটা যেন আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে।
আজ তাকে এই প্রথম রাস্তার মেয়ে বলে বিবেচনা করা হলো। বাহ, আর সবটা মুখ বুঝে সহ্য করে নিচ্ছে আশেপাশে থাকা বাড়ির বাকি সদস্যরা। ঈশান গম্ভীর হয়ে প্লেটের ভাতগুলোকে খুঁটে খুঁটে দেখছে। আবিদ আর মাহমুদা বুঝতে পারছে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে ঈশান, কেননা সে ঠান্ডা মাথায় সবটা সহ্য করে নিচ্ছে। আহ ভাবি, এইভাবে কথা বলছেন কেন? সংসার আমার ছেলে করবে, তাই যেমনি হোক। আর ঈশা যেমন তেমন ঘরের মেয়ে না, সে যথেষ্ট ভালো ঘরের মেয়ে। বরং এইসব কথা বলে আপনি নিজে আপনাকে ছোট মনের পরিচয় দিচ্ছেন। এক নিঃশ্বাসে আবিদ, হ্যাঁ ঠিক বলেছ ঈশানের বাবা। ভাবি এতটা বাজেভাবে কথা না বললেও পারেন। আমার ছেলের তাকে পছন্দ, আমাদের তাকে পছন্দ, তাতে আপনার সমস্যা কোথায়? মাহমুদা, বাহ বাহ, এখন বুঝিয়ে আমার দেওর ও আমার মুখের উপর কথা বলবে। আমি বলে রাখছি, এই রাস্তার মেয়ের জন্য তোরা ছিন্ন ভিন্ন হয়ে যাবি। যতসব রাস্তার নোংরা মেয়ে। বাপ মার পরিচয় ঠিক করে জানে কি না জিজ্ঞেস কর। ঈশার কানে এক একটা কথা আগুনের ফুলকির মতো লাগছে। সে খাওয়ার টেবিল ছেড়ে উঠতে নিলেই ঈশান গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে উঠে, ঈশা খবরদার, যদি খাওয়ার রেখে যাও আমার থেকে খারাপ কেউ হবে না। এই খাওয়ারগুলো যার তার টাকার কেনা না, এগুলো তোমার শ্বশুর এবং হাজবেন্ডের টাকায় কেনা। যদি খাওয়ার ছেড়ে যাও আইসোয়ার এমন চড় দেব আর কানে শুনতে পাবে না। যদি এই চড়টা আগে দিতেন তবে হয়তো আমাকে আর এইসব কথা শুনতে হতো না, কেননা আপনার চড়ে আমি তো আর কানেই শুনতে পেতাম না। মাথা ঘুরিয়ে কথাটা বলেই ছুটে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় ঈশা। ঈশানের ধৈর্য সীমা আজ পেরিয়ে গেছে। নিজেকে সংযত রেখে লিপির দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে। ঈশানের দৃষ্টি দেখে কিছুটা ঘাবড়ে যায় লিপি। চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে, চোয়াল শক্ত করে নিজেকে সংযত করছে। লিজা, তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো, শান্ত কণ্ঠে ঈশান। লিজা চলে গেলে ঈশান এবার নিজের মুখ খুলে, প্রথমত আপনি কি বলেছিলেন? আমি ফেঁসে গেছি। হ্যাঁ, আমি সত্যি ফেঁসে গেছি। তার চোখের মায়ায়, সরলতায়, ভীতিকর চাহনিতে আমি সত্যি ফেঁসে গেছি। এতটাই ফেঁসেছি যে দুনিয়া উল্টালেও আমার তাকে চাই। আমি তাকে ভালোবাসি, মানে আমার তাকেই চাই, অন্য কাউকে না। যদি সত্যি আমি তার মাঝে নিজেকে না ফাঁসাতাম তবে দুনিয়ার সব মেয়ের সাথে আমি হাসি খুশি আগের মতো হয়ে যেতাম। কিন্তু আমি তার কাছে ফেঁসে গেছি, তাই আমার আর এখন অন্য কাউকে ভালো লাগে না। তাই আবারও বলছি, তাকে চাই, মানে আমার তাকেই লাগবে, এবার সে যেই হোক। দ্বিতীয়ত, আপনি বলেছেন এই ঈশান সহয়ে কোনো মেয়ের প্রতি পাগল হওয়া এত সোজা না। হ্যাঁ ঠিক ধরেছেন, ওই মেয়ের মাঝে কোনো বিশেষত্ব আছে বলেই আমি তার প্রতি পাগল। আমি তার প্রতি এতটাই পাগল যে সে আমাকে মানসিক শারীরিক এতবার আঘাত করা সত্ত্বেও আমি সবটা হাসি মুখে মেনে নিয়ে তার মাঝে আবার ডুবে যাই। তৃতীয়ত, আপনি বলেছেন ওই মেয়ের কোনো বংশ পরিচয় নেই। ওই মেয়ের বংশ পরিচয় দিয়ে আপনার কি? আপনি তো তার বাবার নখের সমান ও না। দেশ বিদেশে ব্যবসা করে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন, আর সেই রাজ্যের রাজকন্যা একমাত্র তার মেয়ে ঈশা। আর আমি সেই রাজকন্যাটাকে তুলে এনে চুরি করে বিয়ে করেছি। তাই কে রাস্তার মেয়ে ভেবে চিনতে কথা বলবেন? আর রাস্তার মেয়ে আপনি নিজেই এইসব অসভ্য ভাষা ব্যবহার করে নিজেকে রাস্তার মেয়ের পরিচয় দিচ্ছেন। চতুর্থত, আপনি বলেছেন আমার বুকে যেন সময় থাকতে তালাক দিই, মানে ছেড়ে দিই। আরে আপনি তো এটাই জানেন না আমি পারলে তাকে কোনো অদৃশ্য শক্তি দিয়ে আমার কাছে বেঁধে রাখি। সে নিজেই আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে চায়।